দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সোহাগ। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। এপ্রিলের জবস রিপোর্টে হতাশ প্রেসিডেন্ট জো বাইডেন, বললেন অর্থনৈতিক পথ পুনরুদ্ধারে অনেক পথ বাকি। নিউ ইয়র্ক নগরে বেড়েছে চুরি ও ছিনতাই সহ নানান অপরাধ, বাড়ছে হেট ক্রাইম ও এশিয়ানদের ওপর হামলাও। এক বছরও সৎকার হয়নি করোনায় মৃত বহু নিউ ইয়র্কারের, ব্রুকলিনে পড়ে আছে লাশবাহী ফ্রিজার ভ্যান। চিকিৎসার অভাবে মারা যাচ্ছে ভারতের মানুষ, গরুর জন্য বরাদ্দ অক্সিমিটার ও থার্মাল স্ক্যানার। এবং পোল্যান্ডের এক ঐতিহাসিক প্রাসাদে লুকানো রয়েছে হিটলার ও নাৎসি বাহিনীর মহামূল্যবান গুপ্তধন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গেল এপ্রিল মাসে জবস বা কর্মসংস্থান রিপোর্টে হতাশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রিপোর্ট বলছে গত মাসে নন ফার্ম পে রোল খাতে মাত্র 2,66,000 মানুষের নতুন কর্মসংস্থান হয়েছে। হোয়াইট হাউসে নিজের অর্থনীতি উদ্ধার পরিকল্পনা ও জবস রিপোর্ট নিয়ে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এক বিবৃতিতে নাগরিকদের পাশে আরও বেশি করে দাঁড়াতে প্রশাসনকে নির্দেশ দেন বাইডেন। আরও দেখুন রিপোর্টে। বছর জুড়ে চলা করোনা মহামারীর ধকল ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের তছনছ করে যাওয়া অর্থনীতিকে তার সরল পথে আনতে বেশ বেগ পেতে হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনকে। বিশ্লেষকরা বাইডেনের অর্থনীতি পুনরুদ্ধারের এই গন্তব্যকে রকি মাউন্টেন বা পাথুরে পর্বতমালা পাড়ি দেওয়ার সঙ্গে তুলনা করছেন। প্রেসিডেন্ট জো বাইডেন আশাবাদী মানুষ হলেও গেল এপ্রিল মাসের জবস রিপোর্ট দেখে তার গলায় উতলে ওঠে খানিকটা হতাশার সুর। Quite frankly, we're moving more rapidly than I thought we would. This morning we learned that our economy created 266,000 jobs in April. It hadn't been adjusted again yet, but that's what it says, 266. প্রকাশিত রিপোর্ট বলছে কাঁচামাল ও কর্মী সরবরাহ বাড়লেও অপ্রত্যাশিতভাবে কমে গেছে কর্মসংস্থান। জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত 10 লাখ নতুন কর্মসংস্থানে অর্থনীতিবিদদের আশা থাকলেও সেই লক্ষ্য পূরণ করতে পারেনি বাইডেন প্রশাসন। বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন তার দেয়া $1.9 ট্রিলিয়ন স্টিমুলাসের কথা উল্লেখ করে বলেন, এটি নাগরিকদের স্বস্তি দিলেও তাদের জন্য অনেক কিছুই করণীয় আছে এবং তার প্রশাসন তার সবকিছুই করবে। I said we built it as a year-long effort to rescue our country. It's already working. প্রেসিডেন্ট বাইডেন বলেন, বিনিয়োগ এবং অবকাঠামো খাতে প্রায় $4 ট্রিলিয়ন অর্থনৈতিক পরিকল্পনা এগোতে শুরু করলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করবে। তবে এই মুহূর্তের পরিস্থিতিকে কঠিন এবং মাত্র কাজ শুরু করতে পারায় আরও বহু পথ যে পাড়ি দিতে হবে সে কথা অকপটে স্বীকার করেন বাইডেন। আর এই দুরূহ পরিকল্পনা বাস্তবায়নে তিনি বিরোধী রিপাবলিকানদের আন্তরিক সহযোগিতাও কামনা করেন। যদিও গোড়া রক্ষণশীল অনেক রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের ইশারায় বাইডেনের পথে কাঁটা বিছাতে সদা প্রস্তুত। We will also deliver assistance to tens of thousands, and I notice every Republicans in our home state talking about this as being a good idea. যুক্তরাষ্ট্রের শেয়ার ইন্ডেক্স বাড়তে শুরু করেছে, তবে কিছু বিনিয়োগকারী এটা ভেবে আতঙ্কে আছেন যে বিশাল প্রণোদনা ও উন্নয়ন পরিকল্পনার কারণে ফেডারেল রিজার্ভ ঘাটতি হতে পারে। আবার রিপাবলিকানদের অনেকেই বলছেন যে বাইডেনের প্রণোদনার কারণে মানুষ কাজ বিমুখ হয়ে অলস বসে থাকবে। এই বিষয়ে প্রেসিডেন্ট দ্বিমত করে বলেন, তিনি ও তার টিম এটি বিশ্বাস করেন না। But what this report shows is that there's a much bigger problem, notwithstanding the commentary you might have heard this morning. পরে প্রেসিডেন্টের অর্থনৈতিক কাউন্সিলের উপদেষ্টা জ্যারেড বার্নস্টেইন এবং অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনও কথা বলেন। জেনেট ইয়েলেন বলেন, ঘরে থাকা যেসব শিশু অনলাইনে ক্লাস করছে বা শিক্ষা গ্রহণ করছে তাদের বেকার মায়েদের কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ফেডারেল সরকার। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক নগরে চুরি, ছিনতাই সহ নানা ধরনের অপরাধ বেড়ে চলেছে। বছরের শুরুর দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও মার্চ এপ্রিল মাসে অপরাধ বেড়ে গেছে। 5ই মে নগরের পুলিশ বিভাগ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। এদিকে
গত কিছুদিন ধরে বেড়েছে হেড ক্রাইম ও এশিয়ানদের উপর হামলার ঘটনাও। আরও দেখুন রিপোর্টে। নিউ ইয়র্ক পুলিশের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, নগরীতে সব ধরনের অপরাধ আগের বছরের তুলনায় প্রায় ৩.৩% বেড়ে গেছে। এর মধ্যে হামলা, চুরি, ছিনতাই সহ নানা অপরাধমূলক ঘটনা সবচেয়ে বেশি। নগরে গোলাগুলির ঘটনাও বেড়েছে। শুধু এপ্রিলে সিটিতে ১৫৯টি গোলাগুলির ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ১৬৬% বেশি। ২০২০ সালের এপ্রিলে নগরে ৫৬টি গোলাগুলির ঘটনা ঘটেছিল। এনওয়াইপিডির তথ্যমতে সিটিতে এপ্রিল মাসে ২২৩ জনকে আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র মামলায় ২০২০ সালের একই মাসের চেয়ে গ্রেপ্তার হয়েছে ৩.৭% বেশি মানুষ। এই সময়ে নগরে ৬৬% বেশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে ৩৫.৬% বেশি। নগরে ডাকাতি আগের বছরের চেয়ে ২৮.৫% বেশি বেড়েছে। এপ্রিলে পুলিশ ৮৫৫টি চুরির ঘটনা রেকর্ড করেছে। লকডাউন থেকে নগর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। আবহাওয়ায় গ্রীষ্মের উষ্ণতা ফিরে আসার সঙ্গে সঙ্গে লোকজন ব্যাপকভাবে বাইরে বেরিয়ে আসছে। এই অবস্থায় অপরাধ প্রবণতা বৃদ্ধি নগরের জনগণকে আতঙ্কিত করে তুলেছে। ট্রেন, বাসে যাত্রীরা প্রায়ই হামলা এবং ছিনতাইয়ের শিকার হচ্ছে। নিউ ইয়র্ক পুলিশ বলছে, নগরে অপরাধমূলক ঘটনা নিয়ন্ত্রণে পাতাল রেলে জননিরাপত্তা পুলিশের টহল বাড়ানো হয়েছে। এছাড়া জনবহুল এলাকাগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে নগরীতে এশীয় বংশোদ্ভূতদের উপর হামলা বেড়েই চলেছে। এসব ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন এশীয় কমিউনিটির পক্ষে কাজ করা ব্যক্তিরা। নিউ ইয়র্ক স্টেট কর্তৃপক্ষ স্টপ এশিয়ান হেইট নামে একটি ওয়েবসাইট খুলেছে, যেখানে ঘৃণাসূচক অপরাধ সম্পর্কে অভিযোগ জানানো যাবে। এনওয়াইপিডির তথ্য অনুযায়ী গত বছর নিউ ইয়র্কে জাতিগতভাবে অপরাধের ঘটনা ঘটেছে ২৯টি, অথচ ২০১৯ সালে সেটিতে হেইট ক্রাইমের ঘটনা ছিল ৩টি। এনওয়াইপিডির উপপরিদর্শক এবং এনওয়াইপিডি এশিয়ান হেইট ক্রাইম টাস্ক ফোর্সের প্রধান স্টুয়ার্ট লু জানান, পুলিশ ইতোমধ্যে অন্তত ৪টি ঘৃণাসূচক অপরাধ তদন্ত করেছে। আবু জারাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় মূল হত্যাকারী সহ আরও সাবেক ৩ পুলিশ কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন। ফ্লয়েডকে হত্যার সময় সেখানে আরও ছিলেন থমাস লেন, তৌ থাউ এবং জে আলেকজান্ডার কুয়েন। ফেডারেল গ্র্যান্ড জুরি প্রমাণ পেয়েছে, সংবিধানে এক নাগরিককে যে অধিকার দেওয়া হয়েছে তা পাননি জর্জ ফ্লয়েড। এজন্য এই ৪ পুলিশ কর্মকর্তা দায়ী। গত বছরের ২৫ মে মিনেসোটা রাজ্যে জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে ৯ মিনিট চেপে রাখেন পুলিশ কর্মকর্তা ডেরেক চফিন। এতে বাঁচার আকুতি জানালেও শোনেননি ওই পুলিশ কর্মকর্তা। নিউ ইয়র্ক নগরে করোনায় আক্রান্ত হয়ে মৃত অনেক মানুষের মরদেহ ১ বছরেরও বেশি সময় ধরে ফ্রিজার ভ্যানে পড়ে আছে। নগরের ব্রুকলিনে স্থাপিত অস্থায়ী মর্গের বাইরে সারিবদ্ধ ট্রাকে এখনও সৎকারের অপেক্ষায় মৃতদেহগুলো পড়ে আছে। আত্মীয় স্বজন না থাকা অথবা সৎকারের চড়া ব্যয় বহন করতে না পারায় মরদেহগুলো গতি হয়নি। আরও দেখুন রিপোর্টে। নিউ ইয়র্ক নগরীর মেডিকেল এক্সামিনার অফিস থেকে জানানো হয়েছে, ব্রুকলিন পিয়ারের অস্থায়ী মর্গের বাইরে দীর্ঘ সময় ধরে ৭৫০টি মরদেহ রাখা আছে। করোনায় মারা যাওয়া এসব লোকজনের স্বজনেরা এখনও শেষকৃত্য সম্পন্ন করার চেষ্টায় আছেন। ফিউনারেলের জন্য বাড়তি অর্থের সংস্থান করতে না পারা, অনেকের স্বজন না থাকা সহ নানা কারণে এসব মরদেহ গ্রহণ করছেন না কেউ। সিটি মেডিকেল এক্সামিনার অফিসের ডেপুটি কমিশনার ডায়না মেনুইটিস জানিয়েছেন, এসব মরদেহের শেষ গন্তব্য শেষ পর্যন্ত নগরের হার্ট আইল্যান্ডের কবরস্থানে হওয়ার সম্ভাবনা বেশি। করোনা সংক্রমণের প্রথম ধাক্কায় নাজুক হওয়া নিউ ইয়র্ক নগরে গত বছরের মার্চ মাসে লাশ রাখার জন্য স্থান সংকট হয়। কেন্দ্রীয় মর্গের বাইরে অস্থায়ী মর্গে ফ্রিজার ট্রাক ভাড়া করে মরদেহ রাখা হয়। তখন সিদ্ধান্ত হয়েছিল 14 দিন পর মরদেহ অস্থায়ীভাবে হার্ট আইল্যান্ড নামের গণকবরস্থানে রাখা হবে। পরে সেখানেই থেকে যায় ট্রাকগুলো। কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের তথ্য মতে গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত এভাবে ৫০০ থেকে ৮০০টি মরদেহ ফ্রিজার ট্রাকে পড়ে আছে। মহামারীর তাণ্ডব চলাকালীন ফেডারেল সরকারের পক্ষ থেকে মৃতদেহ রাখার জন্য নিউ ইয়র্কে ৮৫টি ফ্রিজার ট্রাক দেওয়া হয়েছিল। গত বছরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক
হয়ে উঠেছিল করোনার মৃত্যুপুরী। এখন পর্যন্ত নিউ ইয়র্ক স্টেটে করোনায় 52,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এমন হাজারো মৃত্যুর স্মৃতি নিয়ে এখন অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে নিউ ইয়র্ক। এদিকে করোনার সংক্রমণে মৃত লোকজনের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ত্রাণ চেয়ে ফেডারেল সরকারের তহবিলে 2 সপ্তাহের মধ্যে 1,30,000 আবেদন জমা পড়েছে। নিজ নিজ ধর্ম অনুযায়ী শেষকৃত্য করা যুক্তরাষ্ট্রে খুবই ব্যয়বহুল। এ কারণে প্রেসিডেন্ট জো বাইডেনের 1.9 ট্রিলিয়ন প্রণোদনা প্যাকেজের অংশ হিসেবে করোনায় মৃতদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য অনুদান ঘোষণা করা হয়েছে। ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফেমা করোনায় মৃত ব্যক্তিদের জন্য $9,000 পর্যন্ত অন্ত্যেষ্টিক্রিয়া ব্যয় প্রদান করবে। যাদের পরিবারে একাধিক মৃত্যুর ঘটনা রয়েছে তারা $35,500 পর্যন্ত ত্রাণের আবেদন করতে পারবেন। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে বিপন্ন প্রজাতির ক্যালিফোর্নিয়া শকুন একটি বাড়ি নিজেদের বলে দাবি করেছে এবং তা ফিরে পেতে বাড়ির মালিকের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। ওই বাড়িতে বসবাসরত পরিবারের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ক্যালিফোর্নিয়ার টেহাচাপি এলাকায় চিন্ডা মিকলের বাড়িতে অন্তত 15টি শকুন অবস্থান নিয়েছে। তার মেয়ে সিয়ানা কুইন্টেরো টুইটারে লিখেছেন, তারা এখনও যায়নি। বাড়ির পাটাতন একেবারে গুড়িয়ে দিয়েছে। শকুনগুলো বাড়ির বাসিন্দাদের সেখান থেকে তাড়াতে দূর থেকে ময়লা এনেও যেখানে সেখানে ফেলছে। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রে এমন বিলুপ্ত শকুনের সংখ্যা 500-রও কম রয়েছে, আর ক্যালিফোর্নিয়াতে এই প্রজাতির শকুনের সংখ্যা প্রায় 160টি। কুইন্টেরো শকুন বাড়িতে অবস্থান নেয়ার পর থেকেই নিয়মিত টুইটারে আপডেট দিয়ে যাচ্ছেন। এক টুইটে তিনি লিখেছেন, আমার খর্বাকৃতির মা 10 ফুট দূর থেকে তার অর্ধেক আকারের পাখিগুলোকে তাড়ানোর চেষ্টা করেন। তারা মায়ের ছাদে রেলিংয়ে বসছে এবং পুরো বাড়িতে ময়লা ত্যাগ করছে, জিনিসপত্র এলোমেলো করছে। কুইন্টেরো আরও লিখেছেন, শকুনের উপস্থিতি নিয়ে তার ও মায়ের কোনো আপত্তি নেই। সমস্যা হলো তারা অনেক ক্ষতি করে যাচ্ছে। চারার টব উল্টে দিচ্ছে, চিত্রকর্মে আঁচড় কাটছে, অনেক কিছু হারিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মৎস্য ও বন্যপ্রাণী সেবা কুইন্টেরোর টুইটারে সাড়া দিয়েছে। তারা ব্যাখ্যা করে জানিয়েছে শকুনগুলো সংরক্ষিত এবং তার মায়ের বাড়িটি শকুনের ঐতিহাসিক আবাসস্থলে পড়ে গেছে। মৎস্য ও বন্যপ্রাণী সেবা পরামর্শ দিয়েছে, এমনটি ঘটলে শকুনের ক্ষতি না করে কয়েকটি পদ্ধতিতে ক্ষয়ক্ষতি এড়ানো যাবে। এগুলোর মধ্যে রয়েছে হোস পাইপ দিয়ে পানি নিক্ষেপ, চেঁচানো, হাততালি, চিৎকার বা স্কোয়ার ক্রো স্প্রিংকার্সের মতো পদক্ষেপ গ্রহণ করা। কুইন্টেরো লিখেছেন, তার পরামর্শ মতো তার মা ছাদে বসা কয়েকটি শকুনের গায়ে পানি দিয়েছেন। এখন তারা অন্যান্য শকুনের সঙ্গে গাছে অবস্থান নিয়েছে। আশিকুজ্জামান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের অ্যারোস্পেস প্রতিষ্ঠান ব্লু অরিজিন মহাকাশে অভিযাত্রী নেওয়ার জন্য প্রস্তুত। প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা আগামী 20 জুলাই প্রথম ক্রু মহাকাশে পাঠাবে। এর জন্য ব্যবহার করা হবে নিউ শেপার্ড রকেট। ব্লু অরিজিনের এই ফ্লাইটে নভোচারীদের সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মীরাও যাবেন। এ যাত্রায় একজন সাধারণ যাত্রী যেতে পারবেন। এ আসন বিক্রি হবে অনলাইনে নিলামের মাধ্যমে। নিউ শেপার্ডের ফ্লাইটগুলো উপকক্ষপথের। তারা ফ্লাইটে যে নকশা করেছে সেই অনুসারে ফ্লাইটটি 100 কিলোমিটার পর্যন্ত উপরে যাবে, এরপর আবার ফিরে আসবে। ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার পর্যন্ত পৃথিবীর পরিবেশের সীমারেখা হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকে মহাকাশের সূচনা হিসেবে বিবেচনা করা হয়। ব্লু অরিজিনের পরিচালক এরিয়েন কর্নেল বলেন, এই পর্যন্ত পৃথিবী ও মহাকাশের সীমারেখা পার হতে পেরেছেন 569 জন। নিউ শেপার্ড ফ্লাইটের মাধ্যমে আমরা শীঘ্রই এই চিত্র বদলে ফেলব এবং এই পরিবর্তনটা নাটকীয়ভাবে হবে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। চিকিৎসার অভাবে মারা যাচ্ছে ভারতের মানুষ, গরুর জন্য বরাদ্দ অক্সিমিটার ও থার্মাল স্ক্যানার। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু।
বাসায় কিন্তু তোর সব ফেভারিট ডিশ রান্না করা হয়েছে। তাই আই এম সো এক্সাইটেড। একদম দেশীয় খাবারের স্বাদ, কারণ এই সব কিছু প্রিমিয়াম সুপারমার্কেট থেকে আনা হয়েছে। প্রিমিয়াম সুপারমার্কেট? এত বড় মাছ? থ্যাঙ্কস। প্রিমিয়াম সুপারমার্কেট, বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় সুপারমার্কেট। বেস্ট কোয়ালিটি এবং হালাল ফুড সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। ফ্রি পার্কিং অ্যাভেলেবল। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতীয় ভেরিয়েন্টের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ওই দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা বলেন, ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে আমরা উদ্বিগ্ন, সবাইকে এটি নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। আজ বিকেলে ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে এক জরুরি ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নাসিমা সুলতানা বলেন, ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং IEDCR আলাদাভাবে পরীক্ষা করেছে। দুই প্রতিষ্ঠানের পরীক্ষাতেই তা ধরা পড়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের একটি নমুনা পরীক্ষাও ভারতীয় স্ট্রেইন ধরা পড়েছে, যা জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাতে প্রকাশ পেয়েছে। যে গ্লোবাল ওয়েবসাইট আছে GSID, এখানে আপলোড হয়েছে। আসলে আপনারা বলছেন যে অনেক টিভি চ্যানেল ইতিমধ্যেই দেখাচ্ছে। এই গ্লোবাল ওয়েবসাইটেই GSIDর ওয়েবসাইটে আপলোড হয়েছে যে 6টি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। তার মধ্যে সরাসরি 6টি আসলে একেবারেই 100% না। সেই ওয়েবসাইটে বলা হয়েছে যে 4টি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের খুব কাছাকাছি এবং 2টি নিশ্চিত যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, আর 4টি খুবই কাছাকাছি। এটা ওয়েবসাইটে যেটা আপলোড করেছে বাংলাদেশ থেকে। এবং IDCR এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি তারা 8টি করে নমুনা পরীক্ষা করেছিল, একই ব্যক্তিদের নমুনা। সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে কারামুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ গমনের ক্ষেত্রে শর্ত শিথিলের সুযোগ আছে কিনা তা নিয়ে মতামত প্রদান শেষে রবিবার এই সংক্রান্ত নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। শনিবার আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী বলেন, আজ ছুটির দিন হয় মন্ত্রণালয় থেকে নথি পাঠানো সম্ভব হয়নি। সব আইনি মতামত সহ রবিবার সকালে কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে। তারপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সে অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে। আবেদনের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় থেকে কি মতামত দেওয়া হয়েছে তা জানতে চাইলে আনিসুল হক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাল নথি যাবে, কি মতামত দিয়েছে সেটা তারাই হয়তো জানাবেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। একদিনে 4000 মৃত্যুর ভয়াবহ মাইলফলকও ছুঁয়ে ফেলল ভারত। গত শুক্রবার দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত 4187 জনের মৃত্যু হয়েছে। সেখানে এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে করোনায় একদিনে 4000-এর বেশি মৃত্যু দেখা তৃতীয় দেশ ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ওয়েবসাইটটির হিসেবে গত 12 জানুয়ারি যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে 4490 জন মারা গেছেন। এটিই বিশ্বে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ভারতে মাইলফলক শুধু প্রাণহানিতে নয়, হয়েছে আক্রান্তের হিসেবেও। শুক্রবার টানা 3 দিন 4 লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে সেখানে। শুক্রবার ভারতে নতুন করে 4,01,522 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। করোনা মহামারীর শুরুর দিকে এক বছরে ভারতে যত মানুষ আক্রান্ত না হয়েছে তার চেয়েও বেশি আক্রান্ত হয়েছে দ্বিতীয় ঢেউয়ের 82 দিনে। করোনার মধ্যে ভারতে নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে মিউকোরমাইকোসিস নামের এক ছত্রাক। করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, আর এদিকে গরুদের জন্য অক্সিমিটার, থার্মাল স্ক্যানার পাঠাচ্ছে প্রশাসন। ভারতের উত্তরপ্রদেশের সরকারি গৌশালায় এসব চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার।
পরে এ নিয়ে বিতর্ক শুরু হলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দফতর থেকে দাবি করা হয় গোশালায় কর্মরত কর্মীদের জন্যই এসব চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। করোনা ভাইরাসের ভয়াল তাণ্ডবে অক্সিজেন ও চিকিৎসা না পেয়ে ভারতে মারা যাচ্ছে হাজারো করোনা রোগী। ঠিক এমন মুহূর্তে উত্তরপ্রদেশের সরকারি গোশালাগুলোতে গরুর জন্য সরকারিভাবে অক্সিমিটার ও থার্মাল স্ক্যানার বরাদ্দ দিয়ে হইচই ফেলে দিয়েছে বিতর্কিত মৌলবাদী নেতা যোগী আদিত্যনাথ সরকার। রাজ্য সরকারের তরফে এক প্রেস বিবৃতিতে গোশালার জন্য এসব বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে এক বিজ্ঞপ্তিতে যোগী আদিত্যনাথের দফতর জানায়, প্রত্যেক জেলায় সরকারি গোশালায় গরুদের দেখভালের জন্য হেল্প ডেস্ক তৈরি করা এবং গরুদের করোনা সুরক্ষার বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। সরকারি ফরমান অনুযায়ী প্রতিটি গোশালায় কোভিড বিধি মানতে হবে। সেখানে মাস্ক পরা, থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক। একই সঙ্গে নির্দেশ, গোশালার গরুদের জন্য চিকিৎসা সামগ্রী যেন পর্যাপ্ত থাকে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বর্তমান করোনা পরিস্থিতি বিচার করে প্রত্যেক জেলায় 700টি হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে গরুদের কল্যাণের জন্য। 51টি অক্সিমিটার, 341টি থার্মাল স্ক্যানার পাঠানো হয়েছে গরুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য। রাজ্যের বিপুল সংখ্যক ভবঘুরে গবাদি পশুকে সরকারি গোশালায় আশ্রয় দেওয়া হচ্ছে। গোশালার সংখ্যাও দ্রুত বাড়ানো হচ্ছে। রাজ্য সরকারের এমন বিবৃতির পরই সমালোচনা শুরু হয়। সমালোচকরা বলছেন, যেখানে মানুষ ঠিকমতো চিকিৎসা সরঞ্জাম পাচ্ছে না, সেখানে গরুর জন্য রীতিমতো তোড়জোড় শুরু করেছে সরকার। মানুষকে উপেক্ষা করে গরুর জন্য অক্সিমিটার, থার্মাল স্ক্যানারের মতো সামগ্রী পাঠানো হচ্ছে। এমন সমালোচনার মুখেই পরে ভোল বদলায় মুখ্যমন্ত্রীর দফতর। দাবি করা হয়, গরুর জন্য নয়, বরং গোশালার কর্মীদের জন্যই পাঠানো হয়েছে এসব চিকিৎসা সামগ্রী। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। কানাডায় করোনার ভয়াবহতা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার কখনো যৌথভাবে, কখনো সমন্বয় করে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড বিরল ভূমিকা পালন করছে। সর্বশেষ ফোর্ড সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে টরন্টোতে সেনাবাহিনী মোতায়েনে রাজি হয় ফেডারেল সরকার। সব মিলিয়ে কানাডার সশস্ত্র বাহিনীর টরন্টোতে 9 জন আইসিইউ নার্স এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সেবায় 3টি দল মোতায়েন করেছে। প্রয়োজন অনুসারে পালাক্রমে কাজ করবেন তারা। কানাডার জন্য নিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার বলেন, ফেডারেল সরকারের তরফ থেকে 62 জন স্বাস্থ্যকর্মী টরন্টোর হাসপাতালগুলোকে সহায়তা করছেন। কারাগারে অথবা ইন্ডিজিনাস সার্ভিস কানাডায় কাজ করা চিকিৎসক ও নার্সও রয়েছে তাদের মধ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জরুরি ব্যবহারের জন্য চীনের কোম্পানি সিনোফার্মের উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। সংস্থাটির অনুমোদন পাওয়া এটি প্রথম চীনা ভ্যাকসিন। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি অনুমোদিত ভ্যাকসিনটি 2 ডোজের। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এটি প্রয়োগ করা হচ্ছে। WHO এর আগে ফাইজার, বায়োনটেক, মডার্না, জনসন অ্যান্ড জনসন ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে। সংস্থাটির প্রধান টেড্রোস আধানাম গেব্রিয়াসিস এক সংবাদ সম্মেলনে বলেন, আজ দুপুরে WHO সিনোফার্মের ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে। ফলে এখন পর্যন্ত সংস্থার নিরাপত্তা, কার্যকারিতা ও মানের নিরিখে 6টি ভ্যাকসিন অনুমোদন পেল। তিনি আরও বলেন, টিকাকরণের বিষয়ে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্ট প্রাপ্ত তথ্য পর্যালোচনা করেছেন। তারা সুপারিশ করেছেন 18 বছরের ঊর্ধ্বের বয়সীদের 2 ডোজ টিকা প্রয়োগ করা যাবে। আল-আকসা মসজিদে নামাজের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। নির্বিচারে গুলিতে আহত হয়েছে অন্তত 184 ফিলিস্তিনি। তাদের মধ্যে 88 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার জুমাতুল বিদার পর থেকে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করা হয় শেখ জারাহ সহ পূর্ব জেরুজালেমের বিভিন্ন স্থানে। ইফতারির পর রমজানের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর সন্ধানে নামাজ আদায়ের জন্য আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ফিলিস্তিনিরা। এ সময় তাদের উপর হামলে পড়ে ইসরায়েলি সেনাবাহিনী। এমনকি নামাজরতদের লক্ষ্য করেও চালানো হয় গুলি। মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হয় অনেককে। ছোড়া হয় টিয়ারসেল। বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটকও করা হয় সেখান থেকে। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে।
পোল্যান্ডের এক ঐতিহাসিক প্রাসাদে লুকানো রয়েছে হিটলার ও নাৎসি বাহিনীর মহামূল্যবান গুপ্তধন। মহামারীকালে ভিড় এড়িয়ে ঘরে বসেই বুঝে নিন দৈনন্দিন বাজার। হালাল মাংস, মাছ থেকে শুরু করে প্রতিদিনের সব গ্রোসারি পণ্য সর্বোচ্চ মান ও প্রতিযোগিতামূলক মূল্যে হোম ডেলিভারি পেতে ফোন করুন 2129205262। কুইন্সে পান ফ্রি ডেলিভারি। ন্যূনতম ডেলিভারি চার্জে সর্বোচ্চ 3 ঘন্টায় আমাদের সেবা নিন ব্রুকলিন, ব্রোঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডে। বিস্তারিত জানতে ভিজিট করুন bajarsheba.us.com অথবা ফেসবুকে যুক্ত হন @bajarsheba.us এর সঙ্গে। বাজার সেবা, বাজার আপনার, বোঝা আমাদের। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, 2nd ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। রেকর্ড 25তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন নেপালি পর্বতারোহী কৌমি রিটা শেরোপা। এর মাধ্যমে নিজের করা আগের রেকর্ডটি শুক্রবার ভাঙলেন তিনি। এভারেস্টের চূড়ায় ওঠার জন্য 12 সদস্যের একটি দলের সঙ্গী হন তিনি। দলের সবার আগে এভারেস্টের চূড়ায় উঠতে সক্ষম হন শেরোপা। এ বিষয়ে এভারেস্টে অভিযান সংগঠন 7 সামিট ট্রেক্সের সংগঠক মিংমা শেরোপা বলেন, 25তম বারের মতো চূড়ায় উঠে কামি রিটা নতুন একটি রেকর্ড করেছেন। একটি বাণিজ্যিক আয়োজনের অংশ হিসেবে 1994 সালে প্রথমবারের মতো 29,029 ফুট পর্বতশৃঙ্গে আরোহণ করেন কামি রিটা। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করে আসছেন তিনি। তখন থেকে প্রায় প্রতি বছরই এভারেস্টে উঠেন তিনি। শুধু এভারেস্টে নয়, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পাকিস্তানে K2 সহ বেশ কিছু বড় বড় পাহাড়ের চূড়ায় ওঠার রেকর্ড রয়েছে কামি রিটার। এবার প্রবাস সংবাদ। দেশের মতো প্রবাসেও রমজান মাস উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা করোনা থেকে মুক্তির জন্য বেশি বেশি প্রার্থনা করছেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতিও প্রবাসীদের তৎপরতা লক্ষ্য করা গেছে। আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমন জানান, দেশীয় আমেজে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের বাসায় ইফতার পাঠানো ও সীমিত পরিসরে বাসায় ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রবাসীরা। ঈদকে সামনে রেখে কেনাকাটারও কমতি নেই। এবছর বাংলাদেশি ব্যবসায়ীরাও খুশি, কারণ রমজান উপলক্ষে তাদের বেচাকেনা বৃদ্ধি পেয়েছে অনেক গুণ। তাছাড়া ঈদকে সামনে রেখে এ মাসে দেশে আত্মীয় স্বজন পরিবার পরিজনদের জন্য অর্থ প্রেরণ বেড়েছে অনেক বেশি। মসজিদগুলোতেও চলছে ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি। কোভিড-19-এর জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মুসল্লিকে ঈদের নামাজ আদায়ের জন্য অনুরোধ জানান মনফালকুনে সেন্ট্রো কুলতোরালে ইসলামিকো দারুস সালামের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন খন্দকার। বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন ইন গ্রিস ও অল ইউরোপিয়ান মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্পে আটক বাংলাদেশিদের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। এ সময় তাদের খোঁজ খবর নেওয়া হয়। আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমন জানান, সে সময় উপস্থিত ছিলেন BGAG এর সভাপতি ও অল ইউরোপিয়ান মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আল আমিন, বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন ইন গ্রিসের সাধারণ সম্পাদক নুরুল আমিন দেওয়ান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ দাদুন মৃধা, সহসভাপতি আব্দুল আজিজ এবং অন্যান্যরা। অল ইউরোপিয়ান মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আল আমিন বলেন, ইফতার সামগ্রী পৌঁছে দিতে পেরে আমরা খুশি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। এবার খেলার সংবাদ। করোনা আছড়ে পড়েছে IPL-এ সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্সে। দলটি থেকে একের পর এক আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। প্রথমে জানা যায় KKR-এর স্পিনার বরুণ চক্রবর্তী ও ব্যাটসম্যান সন্দীপ ওয়ারিয়ারের শরীরে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি রয়েছে। শনিবার জানা গেল KKR-এর কিউই ব্যাটসম্যান টিম
সেইফার্টও করোনায় আক্রান্ত। করোনা পজিটিভ হয়ে ভারতে আটকে পড়েছেন তিনি। এবার আক্রান্তের দলে যোগ দিলেন কেকেআরের আরেক পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। কলকাতা দলের চতুর্থ ক্রিকেটার যিনি করোনায় সংক্রমিত হলেন। সাকিবের সঙ্গে একই ড্রেসিং রুম ভাগাভাগি করেছেন প্রসিদ্ধ। এ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই অবশ্য সাকিব ভক্তদের, কারণ সাকিবের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বাংলাদেশে ফিরতে পেরেছেন সাকিব। তার সঙ্গে বৃহস্পতিবার দেশের মাটিতে পা রেখেছেন রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতানো মোস্তাফিজুর রহমানও। তারা দুজনই এখন কোয়ারেন্টিনে রয়েছেন। এবার সংস্কৃতি সংবাদ। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মবার্ষিকী। বাঙালি জীবনে সুখে, উৎসবে, বিসর্জনে অতপ্রতভাবে জড়িয়ে আছে কবিগুরু। তার কবিতা, গান, গল্প, সৃষ্টিকর্ম বাঙালি নিজের ভেতর লালন করে, নিজের মনে করে বলেই আজও তিনি দীপ্যমান। আর দেখুন রিপোর্টে। 1268 বঙ্গাব্দের এই দিনে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাঙালির মানুষপটের মানুষ রবি ঠাকুর। 25শে বৈশাখ প্রতি বছর দেশে ও প্রবাসে অনাড়ম্বর করে দিনটি উদযাপন করা হয়। জন্মের 1.5 শতাধিক বছর পেরিয়ে গেলেও বাঙালির নিত্যদিনের জীবনযাত্রা ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি এখনও দীপ্যমান। তার জন্মদিনটি শুধু বাংলাদেশেই নয়, এখন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির কাছে এক আনন্দঘন উৎসবের দিন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব সাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ প্রতিভাদের একজন। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তার অবদান অসামান্য। তার হাত ধরে বাংলা সাহিত্য পায় নতুন রূপ। ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও মননশীলতা নিয়ে বিশ্ব অঙ্গনে বিরল সম্মান অর্জন করেন তিনি। বাল্যকালে প্রথাগত বিদ্যালয় শিক্ষা তিনি গ্রহণ করেননি। গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1874 সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার অভিলাষ কবিতাটি প্রকাশিত হয়। এটি ছিল তার প্রথম প্রকাশিত রচনা। 1878 সালে মাত্র 17 বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান। 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিয়ে হয়। 1890 সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি স্টেটে বসবাস শুরু করেন। 1901 সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। 1902 সালে তার পত্নী বিয়োগ হয়। 1905 সালে তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করে। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। 1921 সালে গ্রাম উন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। 1923 সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়। 1941 সালে দীর্ঘ রোগ ভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনেই তার মৃত্যু হয়। রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের বৈশিষ্ট্য ভাবগভীরতা, গীতিধর্মিতা, চিত্ররূপময়তা, আধ্যাত্ম চেতনা, ঐতিহ্যপ্রীতি, প্রকৃতি প্রেম, মানব প্রেম, স্বদেশ প্রেম, বিশ্বপ্রেম, রোম্যান্টিক সৌন্দর্য চেতনা ভাব, ভাষা, ছন্দ ও আঙ্গিকের বৈচিত্র্য, বাস্তব চেতনা ও প্রগতি চেতনা। রবীন্দ্রনাথের গদ্য ভাষাও কাব্যিক। রবীন্দ্রনাথের গান তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তার রচিত আমার সোনার বাংলা ও জনগণমন অধিনায়ক জয় হে গান দুটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত। এছাড়াও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের কথাও তার গানেরই অনুবাদ। শুভ জন্মবার্ষিকী হে চিরনূতন। বাংলা চ্যানেলের শুভেচ্ছা ও শ্রদ্ধা। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার একটি অন্যরকম সংবাদ। হিটলারের 48 বাক্স গুপ্তধনের খোঁজ মিলল, যার আনুমানিক মূল্য 50 কোটি পাউন্ড। অন্তত এমনটাই দাবি গুপ্তধন শিকারীদের একটি দলের। তাদের দাবি দক্ষিণ পোল্যান্ডের একটি প্রাসাদে লুকিয়ে রাখা হয়েছে হিটলারের এই গুপ্তধন, যা নাকি খুব তাড়াতাড়ি খুঁড়ে বের করতে চলেছেন গুপ্তধন শিকারীরা। আরও দেখুন রিপোর্টে। দক্ষিণ পোল্যান্ডের মিনকোভিস্কিয়ে রয়েছে ওই প্রাসাদ।
এই প্রাসাদ 18 শতকের। সাবেক প্রুসিয়ার জেনারেল ফ্রেডরিচ উইলহেম ভন সেডলিজ এটি বানিয়েছিলেন। এখন এটি সিলেসিয়ান ব্রিজ ফাউন্ডেশনের অধীন। দীর্ঘ সময়ের জন্য এই সম্পত্তি লিজ নিয়েছে এই সংস্থা। এই সংস্থার এক কর্তা রোমান ফার্মানিয়াকের নেতৃত্বেই এই গুপ্তধনের চূড়ান্ত পর্যায়ের খোঁজ শুরু হতে চলেছে। মিনকউস্কিয়ের এই প্রাসাদে একসময় বহু মানুষের যাতায়াত ছিল। তাদের মধ্যে একজন ছিলেন ভন স্টেইন। ভন নিযুক্ত ছিলেন হিটলারের সেনাবাহিনীতে। এই প্রাসাদে তার প্রেমিকা থাকতেন। প্রেমিকার সঙ্গে দেখা করতে আসতেন তিনি। কখনো কখনো প্রাসাদে থেকেও যেতেন। সেই তখন থেকেই গুপ্তধন লুকিয়ে রাখার নিরাপদ জায়গা হিসেবে এই প্রাসাদকেই বেছে নিয়েছিলেন তিনি। ভনের মতো হিটলার বাহিনীর আরও অনেক সেনাই এই প্রাসাদে লুট করা সোনা গয়না মূল্যবান জিনিস লুকিয়ে রাখতেন। এই প্রাসাদে সে সময় মূলত নাজি বাহিনীর পতিতালয় ছিল। সেই সূত্রেই এই প্রাসাদে যাতায়াত শুরু হয়েছিল ভন এবং অন্যান্য হিটলারের সেনাবাহিনীর প্রভাবশালী লোকেদের নিত্য যাতায়াত ছিল এখানে। সেনা অফিসারদের নির্দেশেই সোনা গয়না ইত্যাদি লুকিয়ে রাখার জন্য এই প্রাসাদকেই বেছে নিয়েছিলেন তারা। উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর এই গুপ্তধন দিয়ে সাম্রাজ্য পুনরুদ্ধার করবেন হিটলার। সিলেসিয়ান ব্রিজ ফাউন্ডেশন এই প্রাসাদ লিজ নেওয়ার পর প্রথমে প্রেমিকাকে লেখা ভনের একটি চিঠি উদ্ধার করে। উদ্ধার হয় আরও কিছু নথিও। উদ্ধার হওয়া এই সমস্ত কাগজপত্র থেকে মোট 11টি গুপ্তধনের খোঁজ পাওয়া গিয়েছিল। আর পোল্যান্ডের রোজটোকার একটি প্রাসাদেও গুপ্তধনের সন্ধান মিলেছে। কিন্তু নথি অনুযায়ী ওই প্রাসাদের কুয়োর 64 মিটার গভীরে ওই গুপ্তধন লুকোনো রয়েছে, যা খুঁড়ে বের করা দুঃসাধ্য। সে তুলনায় মিনকউস্কিয়ের এই প্রাসাদের তলায় লুকিয়ে রাখা 48 বাক্স গুপ্তধন খুঁজে বের করা নাকি অনেক সহজ কাজ। প্রাসাদে লুকিয়ে রাখা এই গুপ্তধনের বেশিরভাগটাই বিত্তবান জার্মানদের। নীল নকশা বানিয়ে সেগুলোই খুঁড়ে বের করার তোড়জোড় শুরু হয়েছে। একসময়ে লোকের ভিড়ে গমগম করা সেই প্রাসাদ আজ ভগ্নপ্রায়। তাও সকলের চোখ এড়িয়ে বুকের মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আগলে রেখেছে সে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এপ্রিলের জবস রিপোর্টে হতাশ প্রেসিডেন্ট জো বাইডেন, বললেন অর্থনৈতিক পথ পুনরুদ্ধারে অনেক পথ বাকি। নিউ ইয়র্ক নগরে বেড়েছে চুরি ও ছিনতাই সহ নানান অপরাধ, বাড়ছে হেট ক্রাইম ও এশিয়ানদের ওপর হামলাও। 1 বছরও সৎকার হয়নি করোনায় মৃত বহু নিউ ইয়র্কারের, ব্রুকলিনে পড়ে আছে লাশবাহী ফ্রিজার ভ্যান। চিকিৎসার অভাবে মারা যাচ্ছে ভারতের মানুষ, গরুর জন্য বরাদ্দ অক্সিমিটার ও থার্মাল স্ক্যানার। এবং পোল্যান্ডের এক ঐতিহাসিক প্রাসাদে লুকানো রয়েছে হিটলার ও নাৎসি বাহিনীর মহামূল্যবান গুপ্তধন। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 7টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 1টা ও বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীতে গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় ভ্যাকসিন। সরকার নির্ধারিত পয়েন্টে ভ্যাকসিন নিন। নিজে সুরক্ষিত থাকুন। মহামারী বিস্তার কমাতে আপনার দায়িত্ব পালন করুন। ভ্যাকসিন নেওয়ার পরও সাবান দিয়ে হাত ধোয়া ও মাস্ক পরা অভ্যাস চালু রাখুন। সুস্থ থাকুন। বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।